মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার, বঙ্গ সন্তানে আপনাদের স্বাগত। বঙ্গ সন্তানে আমরা প্রধানত বাংলা তথা বিশ্ব সাহিত্যের কিছু গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আর আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সুন্দরবনের সাথে। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাঁকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তার রূপে। পথের পাঁচালী ছাড়া তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্স বদল। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। তখন শরৎকাল সবে শেষ হয়ে এসেছে। এই সময় মগের ট্যাঁকে নতুন নতুন ঘাস জন্মায়, নতুন তৃণভূমিতে আসে হরিণের দল। তাছাড়া আছে নীল সমুদ্রের সেই মুক্ত রূপ। একবার দুবার দেখে কি সেই স্বাদ মেটে? একদিন দুপুরের পর ডিঙি নিয়ে বেরোলাম। আমি একা কখনো এই পথে আসিনি। একটা খাঁড়ির মধ্যে ডিঙি ঢুকিয়ে সামনের খাল দিয়ে বেরিয়ে যাব। এমন অনেক খাঁড়ি আছে এদিক ওদিকে গোল পাতার ও গরান জঙ্গলের ফাঁকে ফাঁকে। মন অন্য মনস্ক ছিল। হঠাৎ মনে হলো, এই আমি কোথায় এলাম? আমার বাঁ দিকে অসংখ্য হেতাল ঝোপের ও টাইগার ফার্নের জঙ্গল। হেতাল ও টাইগার ফার্নের জঙ্গল যেখানে বেশি, সেখানে বাঘের ভয় বেশি, এটা আমি বেশ জানতাম। অনেক দূর ডিঙি বেয়ে এসে সামনে একটা নদীর মোহনার সামনে পড়েছি। এটা কোন জায়গা ঠিক বুঝতে পারলাম না। এটা যদি পশর আর শিবসার মিলনস্থল হয়, তাহলে তো অনেক দূরে এসে পড়েছি। মগেরটাকে আসতে হলে ওই বাঁদিকের ডাঙার কুলের দিকে যাই। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই বাইরের সমুদ্রের মুখে পড়ব। খানিকটা গিয়ে দেখি আর একটা বড় নদী এসে মোহনাতে পড়েছে। এ আবার কোন নদী? তারপর থেকে মাথা ঠিক রাখতে পারলাম না। বিচারে পদে পদে ভুল হতে লাগলো। কোথা থেকে কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। কেন একটা লোকও কি কোথাও নেই? হঠাৎ দেখলাম সন্ধে হয়ে আসছে। খিদেও পাচ্ছে বিলক্ষণ। ফলের গাছের সন্ধানে চারদিক দেখতে লাগলাম। ভয়ও হলো। রাতে একা ডাঙায় নৌকা বেঁধে রাখাও নিরাপদ নয়। বাঘ ডাঙা থেকে এসে আমাকে মুড়ি মুরগির মতো চিবিয়ে খাবে। অগত্যা নৌকা বাইতে লাগলাম। থামাতে ভরসা হলো না। নদীরও যেন শেষ নেই। ভোর আন্দাজ 4টের সময় অন্ধকারের মধ্যে দেখলাম আলো জ্বলা ঢেউ। এবার বুঝলাম সমুদ্রে এসে পড়েছি। আমার সামনে পেছনে অকুল সমুদ্র, আর এগোনোর রাস্তা নেই। ডিঙি নিয়ে সমুদ্রে এগোলেই সাক্ষাৎ মৃত্যু। শেষ রাতে চাঁদ উঠলে দেখলাম পেছনের জঙ্গল খুব ঘন। গভীর রাতে ক্ষীণ চাঁদের আলোয় অনন্ত সাগরের কি চমৎকার রূপ! দু চোখ ভরে দেখেও যেন ফুরোয় না। অদ্ভুত জায়গা বটে। পেছনের জঙ্গলে বাঘের দু একবার গর্জনও শুনতে পেলাম। ভোরের দিকে ভাটার সাথে সাথে আর এক বিপদ নেমে এলো। ঢেউ উত্তাল হয়ে উঠে কুলে যেভাবে আছড়িয়ে পড়তে লাগলো, তাতে ডিঙি বাঁচানোই দুষ্কর হয়ে পড়ল। ডিঙি সামলাতে গিয়ে ডুবে মরবো নাকি শেষে? ডিঙি থেকে নেমে ডিঙির মুখ ফিরিয়ে দিলাম সমুদ্রের দিকে। ভাটার সাহায্যে খুব সহজেই ডাঙা থেকে সমুদ্রের মধ্যে চলে এলাম। খানিক পরে মনে হলো সমুদ্রের নিচের কোনো স্রোতের মুখে পড়ে ডিঙি ক্রমাগত বাইরের দিকে চলেছে। এ আবার কি বিপদ? ডিঙির ওপর নোনা জলে ঢেউ আছড়ে পড়তে লাগলো।
সেউতি দিয়ে জল ছেঁচতে লাগলাম। মস্ত কি এক শুশুকের মতো জানোয়ার আমার সামনে জলের ওপর ওলট পালট খেতে লাগলো। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে রইলাম। ঠাকুর, এই যাত্রা আমায় রক্ষা করো ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। সমুদ্রের কূল আর দেখা যায় না। সুন্দরবনের কালো রেখা কোথায় মিশে গেছে। সামনে অনন্ত জলরাশি, নীল অনন্ত জলরাশি। আমি কোথায় চলেছি? এবার কি সত্যি জীবন থেকে বিদায় নেবার দিন এসে গেছে? সূর্যের অবস্থান দেখে মনে হলো দক্ষিণ পূর্ব দিকে চলেছি। তটরেখা অনেকক্ষণ অদৃশ্য হয়েছে। দক্ষিণ মেরুর দিকে চলে এলাম নাকি? খিদের চেয়ে তেষ্টায় প্রাণ যায় যায়। সারা দিন কেটে গেল, আবার সূর্যাস্ত দেখলাম। এইভাবে আরো দুদিন কাটল। কি কুক্ষণেই যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সেই রাতের শেষে ঘুমিয়ে পড়লাম কি অজ্ঞান হয়ে পড়লাম জানি না। পৃথিবী ও সমুদ্রের সবকিছু সেই রাত্রে মুছে গেল। জ্ঞান হবার পর দেখি একটা কাঠের ঘরে শুয়ে আছি। দেখি একজন বৃদ্ধ আমাদের দিকে আসছেন। আমার সামনে এসে আমার দিকে স্নেহ মিশ্রিত দৃষ্টিতে তাকালেন, ঠিক যেন আমার দাদা মশাই। একবার মনে হলো আমার দাদা মশাই আমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে হাজির হয়েছেন বুঝি। কিন্তু না, এই বৃদ্ধের গায়ের রং একটু কালো, সাদা দাড়িটাও বেশ লম্বা, পরনের কাপড় অতি ছিন্ন ভিন্ন ও মলিন। আমার দিকে চেয়ে বললেন, বাঙালি? হ্যাঁ। বাড়ি কোথায়? অনেক দূর। এখানে কি করা হয়? মাছ ধরতে এসেছি কাছিমখালিতে বদরুদ্দিনের সাথে। আপনি কে? আমি এখানেই থাকি। এখানে? আপনি এখানে কি করেন? ব্যবসা করি। আমি অবাক হয়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। পাগল বলে তো মনে হয় না, তবে এমন আবোল তাবোল কথা বলছেন কেন? আমার বিস্মিত দৃষ্টি দেখে বৃদ্ধ হাসলেন, তারপর বললেন, কেন বিশ্বাস হচ্ছে না? এখানে কিসের ব্যবসা? এসো তাহলে, কাউকে কিচ্ছু বলো না। তোমার সঙ্গী কোথায়? সে এখন তামাক খেতে গেছে। আচ্ছা, চলো তবে। কেউ এসে পড়বার আগে বড় গোপন জিনিস কিনা। আমার যে একদম ভয় হলো না সেটা বলতে পারবো না, তাও কৌতূহলী হয়ে তার সাথে গেলাম। কিছু দূর গিয়ে বনের মধ্যে একটা কুটির দেখে অবাক হয়ে গেলাম। তার চারদিকে পড়ে আছে কচ্ছপের খোলা। চারিদিকে এত কচ্ছপের খোলা কেন? ওই আমার ব্যবসা, কচ্ছপের খোলার। এখানকার নাম তো কাছিমখালির চর। এখানকার সব দ্বীপের চরে সমুদ্র থেকে বড় কচ্ছপ উঠে রোদ পোয়ায়, ডিমে তা দেয়। ওই কচ্ছপদের উল্টে দিলেই তো ওরা নড়তে পারে না। তারপর ওদের কাটি, মাংস খাই, ডিম খাই, আর কাছিমের খোলা বিক্রি করি। লোকে নৌকো করে এসে জমানো খোলা কিনে নিয়ে যায়, ওরাই চাল দিয়ে যায়। অনেক দিন আসেনি, চাল ফুরিয়ে গিয়েছে। শুধু কাছিমের মাংস খেয়ে ভালো লাগে না। তাও আজ 3 দিন একটা কাছিমও ডাঙায় ওঠেনি। তাহলে এখন কি না খেয়ে আছেন? কেন? ঝিনুকের শ্বাস খাচ্ছি, খুব ভালো খেতে। তোমাকেও খাওয়াবো। এসো, ঘরে এসো। ওর ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। একটি ছেঁড়া খেজুর পাতার চাটাই, তার উপরে শতচ্ছিন্ন বালিশ, একটি ঝকঝকে করে মাজা কাঁসার জামবাটি ছাড়া আর কোনো কিছুই নেই ঘরের মধ্যে। ঘরের কোণে কানা ভাঙা একটি খাবার জলের মাটির কলসি। ঘরের দেওয়ালে একটি তীর ধনুক ঝোলানো। আমি খুব অবাক হয়ে চারদিকে দেখছি দেখে বৃদ্ধ বললেন, কি ভাবছো এখানে আমি থাকি কি করে? আমি কিন্তু বেশ আনন্দেই দিন কাটাই। সত্যি? কি করেন সারাদিন? সারাদিন সমুদ্রের দিকে চেয়ে বসে থাকি। বৃদ্ধ যেন শিশুর মতো সরল। আমার বড় ভালো লাগলো।
এইসব কথাবার্তা হতে হতে বৃদ্ধ উঠে গিয়ে ঘরের কোণ থেকে একটা ছেঁড়া কাপড়ের পুঁটলি এনে আমার সামনে খুলে দিয়ে বললেন, এই দেখো। অনেকগুলো সুন্দর মুক্তো সেখানে রাখা আছে, তাদের মধ্যে কতগুলো আবার বেশ বড় সড়ো। আমি বিস্ময়ে বৃদ্ধের মুখের দিকে তাকালাম। গুনে গুনে দেখলাম প্রায় 26টি মুক্তোর মধ্যে 5টি তুলনায় অনেক বড়। আমি জীবনে কখনো একসাথে এতগুলি মুক্তো দেখিনি। বৃদ্ধ বিজয়ীর মতো গর্ব করে বললেন, সব কিন্তু ঝিনুক থেকে নিজে সংগ্রহ করেছি। শ্বাস খাবো বলে ঝিনুক কাটতে গিয়ে এইসব পেয়েছি। আচ্ছা, আপনি কাছিমের খোলা বিক্রি করেন আর এইসব মুক্তো বেচেন না? না, এইসব আমি কাউকে দেখাই না। টাকা হলে মনে আসবে অহংকার, আর তা থেকে আসবে বিলাসের ইচ্ছে। তখন এই এমন সুন্দর জায়গা থেকে চিরনির্বাসন হয়ে যাবে। এইসব মুক্তোর দাম কত হবে? যদি বলি 2 লাখ টাকার উপর। আমি চমকে উঠলাম। 2 লাখ? কেমন আশ্চর্য মানুষ এই বৃদ্ধ! এই খেজুর চাটাইতে শুয়ে থাকেন, ভাঙা কলসিতে জল খান, খাদ্য শুধু কচ্ছপের মাংস আর ঝিনুকের শাঁস। আর এদিকে তার ভাঙা কুঁড়ে ঘরের এক কোণে মাকড়সার জালের মধ্যে অবহেলায় 2-3 লাখ টাকার মুক্তো পড়ে আছে। আমি কিছু বলছি না দেখে বৃদ্ধ আবার বললেন, কি বিশ্বাস হলো না? না, তা না, বিশ্বাস হয়েছে, কিন্তু আপনি খুব অদ্ভুত লোক। সেই থেকেই বৃদ্ধের কাছেই রয়ে গেলাম। বদরুদ্দিনকেও জানিয়ে দিলাম। তার কথায় এই বৃদ্ধ নাকি বদ্ধ উন্মাদ, এর সঙ্গে থেকে লাভটা কি? কিন্তু শেষমেশ আমার জেদের কাছে পরাস্ত হয়ে সে চলে গেল, আর এও বলে গেল আমার যদি কোনো অসুবিধে হয় তাহলে সে আমাকে এসে নিয়ে যাবে। সেদিন থেকে আমার নতুন জীবন আরম্ভ হলো। 2 মাস কেটে গিয়ে বর্ষা নেমেছে। জেলেদের সঙ্গে থেকে মাছ ধরার পদ্ধতি শিখেছিলাম। নানা রকমের সামুদ্রিক মাছ ধরি। একদিন সেই বৃদ্ধ আমাকে সেই দ্বীপের উত্তর পূর্ব কোণে একটি সম্পূর্ণ নিভৃত জায়গায় নিয়ে গেলেন। সেখানে এক রাশি ঝিনুক ছিল। বৃদ্ধ বললেন, এই জায়গার নিচেই সমুদ্রের তলায় একটা বড় পাহাড় আছে। তার গায়ে লেগে থাকে সব মুক্তগর্ভা ঝিনুক। আচ্ছা, সব ঝিনুকে কি মুক্তো থাকে? 100টার মধ্যে 7-8টায় মুক্ত থাকে। জলে ডুব দিয়ে পাহাড়ের গা থেকে ওইগুলো তুলতে হয়। এখানকার জলে হাঙরের ভয় আছে, একটু সাবধানে নামতে হয়। চলো, তোমাকে দেখিয়ে দিই। একটা গাছের নিচের রাস্তা দিয়ে আমরা সোজা নেমে এলাম বালু তটে। জলে নেমে বাম দিকে 1 কোমর জলে দাঁড়িয়ে বৃদ্ধ বললেন, এসো, সোজা চলো 10 পা, তারপর ডুব দিলেই পাহাড়। আমি বৃদ্ধের কথা মতো সেখানে ডুব দিয়ে দেখলাম সেখানে ছোট পাথরের একটা চড়া আছে বটে। তার গা থেকে 8-10টা ঝিনুক তুলে আনলাম। উত্তেজনার বশে তখনই সবগুলো ঝিনুক ভেঙে ফেললাম, কিন্তু কিছুই পেলাম না। বৃদ্ধ আমার বিবর্ণ মুখ দেখে বললেন, সারাদিন তুলে যদি একটা মুক্ত পাওয়া যায় তাহলে ভাববে অনেক পেয়েছ। এ কাজে বড় পরিশ্রম। আপনি তো এগুলো বিক্রিও করতে পারেন, তাহলে তো আপনার এত কষ্ট থাকে না। বৃদ্ধ হেসে বললেন, এখানে সবাই জানে আমি খুব গরিব। সকলে দয়া করে, কেউ পাগল ভেবে করুণাও করে। এখন যদি তারা জানতে পারে যে আমি মুক্তোর মালিক, তাহলে তোমার ওই বদরুদ্দিনই হয়তো লোকবল নিয়ে আমাকে খুন করবে। যাক সে কথা, তুমি ছেলে মানুষ, এসব বুঝবে না। আমার এই অর্থের দরকার নেই। যেভাবে আছি শান্তিতেই আছি। আমার অত্যন্ত ভালো লাগলো সেই বৃদ্ধকে। এখানে খাওয়ার কষ্ট, এত নির্জনতা, গাছতলায় দিন কাটাই, তবুও সেই সব সহ্য করে তার কাছেই থেকে গেলাম। বৃদ্ধের কাছে এই কিছুদিন থেকে এটা বুঝতে পেরেছি যে এমন অদ্ভুত ও অসাধারণ লোক সচরাচর দেখা যায় না।
এইসব খেয়ে এবং এভাবে থেকে কি করে একটা মানুষ এত আনন্দে থাকতে পারে তা আমার মাথায় ঢোকে না। তিনি আমাকে সারা দিন লেখাপড়া শেখাতেন। জোয়ার ভাটা কেন হয়, গ্রহ নক্ষত্র কি, কত রকমের ঝিনুক আছে, কতগুলো সমুদ্র আছে, পৃথিবীটাই বা কি। আমার মন নিত্য নতুন শিক্ষার আনন্দে মেতে উঠল। কত যত্নে, কত স্নেহের সঙ্গে দাদু আমাকে সব কথা বুঝিয়ে বলেন। বর্ষা পেরিয়ে শরৎ এলো, সমুদ্র শান্ত হলো। একদিন পড়তে পড়তে ওনাকে জিজ্ঞেস করলাম, দাদু, একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা, আপনি কোন জেলার লোক, আর এখানে এলেনই বা কি করে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে রইলেন, তারপর বললেন, আমি একজন সাধারণ মানুষ, ব্যাস, আর কিচ্ছু না। না না, ওসব কিন্তু শুনবো না দাদু। আপনাকে আজকে বলতেই হবে আপনি এখানে কেন এলেন। আমার নাম কালীবর রায়। আমি বরিশাল কোটালপাড়ার সিদ্ধেশ্বর তর্কাচার্যের সেজ ছেলে। আমি সংসার করিনি। বাবা মায়ের মৃত্যুর পর নানা দেশে নানা তীর্থে ঘুরে সেখান থেকে একদল মাঝির সাথে ঘটনাচক্রে পড়ে এখানে এসে উপস্থিত হই। এই জায়গার নির্জনতা আর এর চমৎকার দৃশ্য দেখে এখানেই থেকে গেলাম। সেই কবে থেকে আছি এখানে, তবু এখানকার দৃশ্য দেখে দেখে ফুরোয় না যেন, আর এখানেই আমি থেকে যাব সারা জীবন। ওনার মুখে তার জীবনের ইতিহাস শুনে মনে হলো যেন ঝিনুকের মধ্যে বড় মুক্তোর সন্ধান আমি পেয়েছি। অন্য কোনো ঐশ্বর্যে আমার কি হবে? এনার পায়ের কাছে বসে থাকলে কত কিছু জানতে পারি, শিখতে পারি। সারা জীবন ধরে শিখলেও যেন শেষ হবে না। সমুদ্রের দিকে তাকিয়ে দাদু মাঝে মাঝে কোনো এক মস্ত বড় কবি কালিদাসের সংস্কৃত কবিতা আবৃত্তি করতেন। সুর করে করে সেই সব কবিতার অর্থ বুঝিয়ে দিতেন। পেছনে অনন্ত নীল সাগর আর মাথার উপরে মেঘে ঢাকা আকাশ। আমি যেন কোনো নতুন দেশের নতুন জীবনের সন্ধান পেলাম এখানে, যেখানে টাকা পয়সা সমস্ত কিছুর স্বপ্ন তুচ্ছ হয়ে যায়। শুধু মাঝে মাঝে বাড়ির জন্য মন কেমন করে উঠত। সেটা শুনে উনি বললেন, যাও না, ঘুরে এসো, আমি তো এখানেই আছি। এবার বদরুদ্দিনের নৌকা এলে ওদের সঙ্গে যেও। বেশ কিছুদিন পর বদরুদ্দিনের নৌকো এলো। ওনার কাছ থেকে বিদায় নেবার পালা। উনি বললেন, আমার কাছ থেকে কিছু একটা নিয়ে যাও। বলো, কি নেবে? কিছুই না, কেবল একটা মুক্তো নেব আপনার হাত থেকে। খুব বিস্মিত হলাম। তুমি ছেলে মানুষ, এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোজা কথা নয়। অনেক বড় বড় লোকও পারে না। আশীর্বাদ করি, তুমি মানুষ হও। দাদু, মানুষ হও মানে বড় লোক হও না তো? টাকার বড় লোক নয়। যাও, সাবধানে যেও। পুঁটুলি খুলে একটা মুক্তো আমার হাতে দিলেন। অমন মুক্তো আমি আগে কখনো দেখিনি। বদরুদ্দিনের নৌকোয় ওঠার সময় ওর পায়ের ধুলো নিয়ে মাথায় দিলাম। দেখলাম ওর চোখেও জলের মতো কি যেন চিকচিক করছে। অনেক দূর থেকে দেখলাম তিনি ছবির মতো সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমাদের নৌকার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। বাড়ি ফিরে শুনলাম মা আর নেই। দাদামশাই আছেন বটে, কিন্তু রোগে শয্যাশায়ী। শরীর জীর্ণ শীর্ণ, অস্থি কঙ্কাল সার। আমাকে হারিয়ে দুঃখে মৃতপ্রায়। এই দীর্ঘ 7 বছরে আমার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। তবু আমাকে দেখেই দাদু বিছানা থেকে উঠে আমায় বুকে জড়িয়ে ধরলেন। আশ্চর্যের বিষয় এই যে আমি ফিরে আসার পর থেকেই তিনি যেন ক্রমশ সুস্থ হয়ে উঠলেন, হাতে পায়ে বল পেলেন।
দাদামশাইকে সেই বৃদ্ধের দেওয়া মুক্তটি দেখাতে তিনি আমাকে এই নিয়ে ব্যবসা শুরু করতে বললেন। ব্যবসা শুরু করেছি, উন্নতিও করেছি। দাদামশাইকে ছেড়ে আর কোথাও যেতে পারলাম না। এবার আমাকে হারিয়ে ফেললে তিনি হয়তো বাঁচবেন না। এভাবে বছর খানেক কেটে গেছে। নির্জন দ্বীপের সেই বৃদ্ধ দাদুকে আজও ভুলতে পারিনি। তার ছবির মতো মূর্তিটি আমার মনের পটে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। জানি না তার সাথে আবার কবে দেখা হবে। মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই তাকে। তিনি বলছেন, দাদু, মানুষ হও, কখনো সময় নষ্ট করো না। কথাটি ছোট, কিন্তু জীবনের একটা মস্ত বড় উপদেশ। স্বপ্নের মধ্যেই তাকে বলি, আশীর্বাদ করুন। সেই সমুদ্র বেষ্টিত দ্বীপটি, সেই নীল জলরাশি, সেই চিৎ করানো কচ্ছপগুলো আবার যেন চোখের সামনে তখন ফুটে ওঠে।